আসসালামু আলাইকুম। শুরু করছে হৃদমায়ার প্রেমগাথা, লেখিকা রিক্তা ইসলাম মায়া, পর্ব 1 ও 2। এই যে শুনছেন? কে আপনি? কি হয়েছে আপনার? এমন করছেন কেন? এই যে অর্ধজ্ঞান হারানোর অবস্থায় রক্তাক্ত ছেলেটির সম্মুখে বসে পড়ল মায়া। নির্জন রাস্তায় মানুষের চিহ্নমাত্র নেই, অথচ এমন নির্জন রাস্তায় কপাল ফাটিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে যুবকটি। উদ্বিগ্নতায় মায়া অচেনা লোকটির সাহায্য করতে চাইল, তাই হাঁটু গেড়ে লোকটির সম্মুখে বসে আলতো হাতে লোকটির গাল নাড়িয়ে সজ্ঞানে আনার চেষ্টা করে পুনরায় একই ভঙ্গিতে ডাকল মায়া, এই যে শুনছেন? এই যে। ডাকতে ডাকতে মায়া নিজের বাসন্তী রঙের শাড়ির আঁচলটা দিয়ে তৎক্ষণাৎ অচেতন লোকটার কপাল চেপে ধরল রক্ত পড়া বন্ধ করতে। অস্থির মায়া আবারও ডেকে বলল, এই যে, আমাকে শুনতে পারছেন? কে আপনি? এখানে এভাবে পড়ে আছেন কেন? আপনি কি একা? আপনার সাথে আর কেউ নেই? এই যে শুনছেন? মায়ার অনবরত ডাকে অর্ধবেহুশ লোকটি নিভে যাওয়া দুর্বল চোখে তাকাতে চাইল। চোখ পড়ল মাথায় লাল হিজাবধারী ঝাপসা একটি মেয়েলি মুখ। দুর্বলতার রেশ এতটাই যে ঠিকঠাক চোখ মেলে তাকাতে পারল না লোকটা। তবে ঝাপসা চোখে মায়ের উদ্বিগ্নতা দেখে অস্পষ্ট স্বরে ছোট ঠোঁট নাড়িয়ে কি যেন আওড়াতে চাইলে মায়া সেটা বুঝতে পেরে তৎক্ষণাৎ মাথা ঝুঁকে কান পাতল লোকটির সম্মুখে। অজানা লোকটি নিভে যাওয়া দুর্বল গলায় বলতে চাইল, আমার মিষ্টি প্রয়োজন। আমাকে মিষ্টি জাতীয় কিছু দেন মিস। লোকটি অস্পষ্ট স্বরে কথাগুলো মায়া বুঝতে পেরে মাথা তুলে তাকালো লোকটির দিকে। বেশ অদ্ভুত লাগলো লোকটিকে মায়ের কাছে। মায়া মাথা ফাটিয়ে রাস্তায় পড়ে আছে, নিজের জীবন মরণ সমস্যা নিয়ে সেদিকে লোকটার খেয়াল নেই, অথচ সেসব চিন্তা না করে মায়ের কাছে এই অসময়ে মিষ্টি চাইছে। মিষ্টি দিয়ে কী করবে এই লোক? মায়া তখনও বুঝল না হঠাৎ লোকটির মিষ্টি চাওয়ার কারণটা, তাই শাড়ির আঁচলে লোকটির কপাল চেপে রেখে আগের মতো বলল মায়া, মিষ্টি? মিষ্টি দিয়ে কী করবেন আপনি? আপনার কপালের যা অবস্থা, আপনাকে দ্রুত ডাক্তারের কাছে না নিলে আপনি আরও অসুস্থ হয়ে যেতে পারেন ভাইয়া। আপনাকে সাহায্য করতে। মায়াকে বলতে না দিয়ে লোকটি ফের হাঁপিয়ে উঠে দুর্বল গলায় বলল, আমার ডায়াবেটিস কমে গেছে মিস, সুগার প্রয়োজন, মিষ্টি ব্যবস্থা করুন কুইক। মায়া চমকে ওঠে লোকটির কথায়। ডায়াবেটিসের সমস্যা মায়ের বাবারও হয় মাঝে মধ্যে, তখন হাতের কাছে মিষ্টি প্রয়োজন হয়। মায়া দ্রুত নিজের কাঁধের ছোট পার্সটা ঘেঁটে একটা কিটক্যাট চকলেট হাতে নিল। চকলেটের উপরের কাগজটা ছাড়িয়ে দ্রুত এক টুকরো চকলেট লোকটার মুখে তুলে দিল। আজ মায়ের 16তম জন্মদিন ছিল। বড় ভাই আরিফের সঙ্গে জন্মদিন উপলক্ষে ঢাকায় এসেছিল ঘুরতে। বেশ ফুরফুরে সারাটা দিন কাটল আনন্দে। সাথে অবশ্য চাচাতো বোন জুইও ছিল। এই যে অচেনা লোকটাকে মায়া নিজের চকলেট খাওয়াচ্ছে, সেটা জন্মদিনের উপহার পাওয়া চকলেট ছিল মায়ার। আরিফ দিয়েছিল মায়াকে আজ। এতক্ষণ যাবৎ মায়া আরিফের সঙ্গেই ছিল। দিন গিয়ে সন্ধ্যা হওয়ার পর সবাই পুনরায় ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ফিরে যাচ্ছিল, কিন্তু পথিমধ্যে হঠাৎ আরিফের বাইক চলতে চলতে থেমে যায়। তারপর আরিফ গাড়ি চেক করতে গিয়ে বুঝলো গাড়ির তেল ফুরিয়ে গেছে, সাথে গাড়ির টায়ার পাঞ্চার। এজন্য মূলত আরিফ বিপাকে পড়ে আর ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে যেতে চাইল না, বরং ঢাকার পার্শ্ববর্তী এলাকায় থেকে গেল। আশেপাশে খুঁজে একটা হোটেলের 2টো রুমও বুকিং করলো, একটা নিজের জন্য, অন্যটা জুই আর মায়ের জন্য। হোটেলে থেকে খাওয়া দাওয়া করে বেশ রাতে বোনদের নিয়ে পার্শ্ববর্তী মার্কেটে বের হয়েছিল আরিফ অল্প স্বল্প কেনাকাটা করতে। কিন্তু মায়া কিভাবে যেন তাদের হাত ছুটে যায় এবং এই অচেনা লোকটির খপ্পরে পড়ে যায় সাহায্য করতে। তারপর থেকে মায়া আর বলতে পারছে না সে কোথায় আছে, আর এই অচেনা লোকটি বা কে। মায়া লোকটিকে পরপর বেশ অর্ধেকটা চকলেট খাওয়ানোর পর লোকটা খানিকটা স্বস্তি পায়। বড় বড় নিঃশ্বাস ফেলে মায়ের কোলে শেষে শরীর ছেড়ে দেয় দুর্বলতায়। মা চমকালো, ভরকালো, হতবিহ্বল হয়ে গেল লোকটির হঠাৎ কাণ্ডে। জড়তায় সিটিয়ে শিরশির করে উঠল শরীর, মন কম্পনের দেখা মিলল ওর ছোট্ট শরীরে। মায়া কাঁপা কাঁপা হাতে ফের লোকটির মাথায় শাড়ির আঁচলটা ভালো করে চেপে ধরে বলল, এই যে শুনছেন ভাইয়া, আপনার ফোনটা দিন। আপনার আর আমার বাড়িতে ফোন করে জানিয়ে দিই যে আমরা বিপদে পড়েছি রাস্তায়, আমাদের যেন তারা জলদি এসে এখান থেকে নিয়ে যায়।
বাহিরের আবহাওয়া ভালো না, দেখুন কীরকম ঝড়ঝাপটার বাতাস বইছে আশেপাশে। হয়তো যে কোনো সময় তুফান আসতে পারে। তাই দ্রুত আপনার ফোনটা আমায় দিন প্লিজ, বাসায় কল করব। লোকটির কান অবধি পৌঁছালো না মায়ার কথাগুলো। দুর্বলতায় চোখ বন্ধ করে পড়ে আছে মায়ের কোলে। মায়া নিজের অবস্থানের কথা চিন্তা করে ঠোঁট ভেঙে কান্নায় ভেঙে পড়ল। আচ্ছা মতো ফেসে গেছে সে। না নিজের একটা ফোন আছে আর না লোকটা কিছু বলছে। এদিকে রাতটা অনেক বেশি হয়ে গেছে, তার উপর আবার আকাশের অবস্থাটাও বেশ খারাপ। যে কোনো সময় আকাশ ফেটে বৃষ্টি নামলো বলে প্রবল বাতাসে ফুটপাতের ধুলো পর্যন্ত গোল গোল ঘুরছে। এমন অবস্থায় মায়া চোখে মুখে অন্ধকারে দেখছে অচেনা লোকটিকে নিয়ে এই মাঝ রাস্তায়। মায়া প্রবল কান্নায় পড়ে অসহায়ত্বে সে নিজেও এই শহরের রাস্তাঘাট চেনে না। বর্তমানে যে জায়গায় মায়া বসে আছে সে জায়গাটার নামও জানা নেই ওর। মা কিভাবে কি করবে বুঝতে পারছে না আপাতত। শূন্য মস্তিষ্কে অসহায়ত্ব প্রকাশ করে ঠোঁট ভেঙে এবার কেঁদেই ফেলল। তারপর অচেনা লোকটিকে একা ছেড়ে চলে গেল না। মায়া চলে যেতে চাইলে সেই রাস্তা বন্ধ, কারণ এখানের কোনো কিছুই মায়ের পরিচিত নয়। দেখা গেল এই লোকটাকে রাস্তায় ফেলে সে চলে গেল, কিন্তু কিছু দূর যেতে আরও বড় কোনো বিপদের সম্মুখীন হয়ে গেল। তখন মায়া কি করবে? ভয়ার্ত মায়া মুখ তুলে আশপাশ পর্যবেক্ষণ করল। আপাতত আশেপাশে কোনো মানুষের চিহ্ন পর্যন্ত দেখা যাচ্ছে না যে কারো কাছে থেকে সাহায্য চাইবে। ও অসহায় মায়া লোকটির কাঠ চেপে কোনো মতে ধরে বসাতে চাইলে দুর্বলতায় লোকটি ফের নেতিয়ে পড়ল মায়ের কাঁধের ওপর কপাল ঠেকিয়ে। অদ্ভুত শিহরণে মায়ের কিশোর মন কেঁপে উঠল। কাঁপা কাঁপা হাতে মায়ের লোকটির দু বাহু ধরে বলল, এই যে ভাইয়া, আমাকে শুনতে পাচ্ছেন? আপনার ফোনটা কোথায় বলুন না প্লিজ। তৎক্ষণাৎ শোনা গেল লোকটার মৃদু স্বরের ধ্বনি। দ্রুত কোনো সেফ জায়গায় চলুন মিস, নয়তো বিপদ আমাদের সন্নিকটে। এই এরিয়াটা ভালো নয়। ভয়ে মায়া হাঁসফাঁস করল। মনে কিছু সাহস জুগিয়ে অচেনা লোকটিকে ধরে ওঠাতে চাইল, কিন্তু বলিষ্ঠবান লোকটির ওজনের সঙ্গে পারল না মায়া। ধিমে হাঁপিয়ে উঠল লোকটিকে দাঁড় করাতে গিয়ে। সেই সাথে উঠতে গিয়ে বেখালিয়ে নিজের পায়ের নিচে শাড়ির কুচিগুলো পরে খুলে গেল তত্তর করে। হাতকে ওঠার মতন তৎক্ষণাৎ মায়া বাম হাত খুলে যাওয়া শাড়ির কুচিগুলো ধরে এলোমেলোভাবে পুনরায় কোমরে গুঁজল। লোকটাকে ধরে দাঁড় করাতে গিয়েও মায়া আরেক ঝামেলায় পড়ল। যখন দেখল মায়ার হাইটে লোকটার কাঁধ সমান হলো, তখন তারপর আবার লোকটির ওজন মায়ার সাধ্যের বাইরে ছিল। এত বড় মানুষটাকে কিভাবে মায়া কাঁধে ভর দিয়ে সামনে এগোবে যদি সে লোকটিকে পুরোপুরি নাগালি না পেল? অসহায় মায়া এবার বেশ ছোটে কান্না পেল। মায়া আর একটু লম্বা হলে কি এমন হতো? অন্তত লম্বা হওয়ার জোরে না হয় এই লোকটিকে এই মুহূর্তে ঠিকঠাক সাহায্য করতে পারত। মায়া ভাবনার মাঝে পুনরায় আটকে উঠল যখন বুঝতে পারল অচেনা লোকটি মায়ের কাঁধ চেপে নিজের ভর ফেলেছে মায়ের উপর। লোকটি বেশ লম্বা হওয়ায় মায়ের দিকে অনেকটাই ঝুঁকে পড়তে হয়েছে তাকে। মায়া তত্তর করে কেঁপে উঠে বাধা দিতে চাইলে বুঝতে পারল লোকটির অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে ক্রমাগত। লোকটি নিজের দুর্বলতায় ঠিকঠাক দাঁড়াতে পারছে না বলে সে মায়ের ওপর নিজের ওজন ছেড়ে দিচ্ছে ধীরে ধীরে। তাছাড়া মায়া যদি দ্রুত এই ঝড়ঝাপটার মাঝে লোকটাকে নিয়ে সেফলি কোনো জায়গায় না পৌঁছায়, তাহলে আরও বিপদে পড়বে তারা দুজন। অচেনা লোকটি যে কোনো সময় জ্ঞান হারাতে পারে বলে মনে করছে মায়া। অসহায় মায়া নিজের কাঁধের ওপর লোকটির হাত চেপে ধরে সামনে এগোলো। লোকটার হাইট আর ওয়েট সামলাতে গিয়ে মায়া বারবার ক্ষয় হারিয়ে হোঁচট খেয়ে পড়ে যেতে গিয়েও নিজের ব্যালেন্স সামলিয়ে সামনে এগোলো। বেশ অনেকটা পথ এলোমেলো হাঁটার পর দেখা মিলল এক অর্ধবয়স্ক লোকের সাথে। দ্রুত পদে হাঁটছিলেন তিনি, কিন্তু ভাগ্যক্রমে দেখা মিলল মায়াদের সাথে। মায়া বেশ আকুতি মিনতি করে সাহায্য চাইল নিজের আর অচেনা লোকটির জন্য। বয়স্ক লোকটি প্রথমে অচেনা যুবক যুবতীকে সাহায্য করতে মন বাঁধলেও মুখে কিছু বলল না মানবতার খাতিরে, বরং নিশ্চুপে এগিয়ে আসলো মায়েদের সাহায্য করতে। মায়ের কাঁধ থেকে অচেতন লোকটিকে নিজের কাঁধে তুলে নিয়ে এগুলো নিজের বাড়ির পর্যন্ত। মায়া তাদের পিছন পিছন গেল, কিন্তু বিপত্তি বাঁধল অর্ধবয়স্ক লোকটির বয়স্ক বৃদ্ধ বাবাকে নিয়ে। তিনি মায়া আর রক্তাক্ত লোকটির অবস্থা দেখে বেঁকে বসলেন। সাহায্য করতে দ্বিমত জানালেন। ওনার ধারণা মায়া আর অচেনা লোকটি প্রেম যুগল এবং তারা পরিবারের চাপে পালিয়ে এসে হোটেল রুমে আশ্রয় নিয়ে আকাম করতে গিয়ে দুজন পুলিশের কাছে ধরা খেয়েছে এই ঝড়ঝাপটার রাতে।
ওনার ধারণা মতে মায়া আর ছেলেটি পুলিশের হাতে মার খেয়ে পালিয়ে এসেছেন ওনার বাড়িতে আশ্রয় নিতে। বয়স্ক লোকটির এমন চিন্তাভাবনা অনুযায়ী মায়াকে একচোট কথা শুনিয়ে ফেললেন এসব বিশ্লেষণ করে। অবশ্য বৃদ্ধা লোকটির সব বিশ্লেষণ করার পিছনে যথেষ্ট কারণও আছে, আর সেটা হলো মায়ের পরিহিত এলোমেলো শাড়ি আর অচেতন যুবকটির ইন করা শার্ট প্যান্টের ভিতর থেকে বেরিয়ে আসার জন্য মূলত ওনার অপবিত্র ধারণা আসল মনে মায়াদের নিয়ে। বৃদ্ধা লোকটার কথায় মায়া কান্না করতে করতে নিজের দিকে তাকায়। অচেনা লোকটিকে নিয়ে টানাটানি করাতে মায়ার গায়ের শাড়িটা অগোছালো হয়ে গেছে, সঙ্গে অবশ্য রক্তের লাল দাগের ছেটায় সমস্ত শাড়ির তলিয়ে আছে। দুর্ভাগ্যবশত মায়ার মাথার হিজাবটাও ঠিক নেই। শাড়ির আঁচলটাতে পূর্ব থেকেই লোকটির রক্তে ভেজেছিল, তাই ওনার ধারণা হতেই পারে মায়া অসৎ কাজে বেরিয়েছিল এই অচেনা লোকটির সাথে। মায়ের ঠোঁট চেপে কান্না আটকাতে চাইল। এই কেমন পরিস্থিতির শিকার হলো সে। এখন মায়া কিছু বললেও যে কেউ কিছু বিশ্বাস করবে না, সেটা লোকটার তীক্ষ্ণ কথা শুনেই বুঝতে পারছে মায়া। মায়া নিশ্চুপ কান্না করলো, তারপরও মুখে কিছু বলল না। সাহায্যকারী অর্ধবয়স্ক লোকটির বাবা মসজিদের ইমামতির সাথে সাথে তিনি এলাকার গণ্যমান্য কাজী হিসেবে বেশ পরিচিত। তিনি শুধু অত্র এলাকার ছেলে মেয়েদের বিয়েই নন, বরং আশেপাশের 5 এলাকার মানুষের বিয়েও দিয়ে থাকেন। এমন সম্মানিত ব্যক্তির ঘরে কখনোই পাপধারক মানুষের জায়গা হবে না বলে তিনি মনে করেন। কিন্তু এই ঝড়ঝাপটার রাতে এদের সাহায্য না করে বের করে দেওয়াটাও ঠিক হবে না, এতে আল্লাহ নারাজ হতে পারেন। অসহায় মানুষের সাহায্য করা ওনার ধর্মের শিক্ষা। উনি অচেনা ছেলে মেয়েদের সাহায্য করবেন, তাতে হালালভাবে বৈধভাবে। বৃদ্ধা কাজে লোকটা নিজের মোটা ফ্রেমের চশমার ভিতর দিয়ে চোখ উঁচিয়ে আবারও এক পলক তাকালো মায়া আর রক্তাক্ত যুবকটির দিকে। অন্ধকারের ঘরে কারো চেহারা স্পষ্ট না হলো না ওনার কাছে, তবে অচেনা যুবকটিকে বেশ চেনা চেনা লাগলো ওনার। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে যুবকটিকে আরও এক পলক দেখে নিয়ে নিজের ছেলেকে অনুমতি দিলেন সবাইকে নিয়ে ভিতরে যেতে। ওদের ভিতরে নিয়ে যাও হাফেজ। জি আব্বা। বাবার অনুমতি পেয়ে অচেতন যুবকটিকে নিয়ে ভেতরে গেল হাফেজ সাহেব। পিছন পিছন মায়াও গেল। যুবকটিকে ধরে বিছানায় শুইয়ে দিতেই পিত্তে চমকে উঠল হাফেজ সাহেব। আতঙ্কিত চোখে বিছানায় শয্যাশায়ী যুবকটির দিকে তাকিয়ে তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো মায়ের দিকে। মায়াকে উপর থেকে নিচ পর্যন্ত চোখ বুলিয়ে দেখে দ্রুত বের হয়ে গেল রুম থেকে নিশ্চুপে। মায়া হাঁসফাঁস করল হাফেজ সাহেবের অদ্ভুত দৃষ্টিতে। তিনি চলে যেতেই মায়া স্বস্তির নিঃশ্বাস ফেলল। ধীরে পায়ে এগিয়ে গেল যুবকটির কাছে, হালকা ঝুঁকে পড়ল যুবকটির অবস্থান চেক করতে। ছেলেটির নড়াচড়া না দেখে মায়া আস্তে করে বসলো লোকটির পাশে। কিছুই ভালো লাগছে না ওর। অচেনা জায়গায় অচেনা মানুষের সাথে বসে থেকে মায়ের বিপদের ভয় হচ্ছে মনে। আবার না জানি কিসের মধ্যে পড়ে যায় ও। ভীতু মায়া কলিজা পর্যন্ত কাঁপছে, গলা শুকিয়ে কাঠ। মায়া ম্লান হয়ে ঠায় বসে রইল অচেতন লোকটির পাশে। কোথাও যাওয়ার জায়গা নেই ওর। তাছাড়া এই বাড়ির হুজুর টাইপের লোকটার কথাও মায়ের ভালো লাগেনি। মায়ের তখন কিসের ভুলভাল বলল। মায়া মোটেও বাজে মেয়ে নয়, এখনও অবধি প্রেম করেনি। কলেজে উঠে একটা প্রেম করবে ভেবে নিয়েছে ও, তবে পরিবারের বিরুদ্ধে যাবে না কখনো, নোংরামি তো ভুলেও না। মায়া 2 হাতে মাথা চেপে বিছানার পাশে ঝুঁকে বসল। আপাতত টেনশনে মাথা ফেটে যাচ্ছে নিজের ভাইয়ের সাথে কিভাবে যোগাযোগ করবে সেটা নিয়ে। মায়ের ভর ডর টেনশন আতঙ্ক সব কিছু বাড়িয়ে দিয়ে হাজির হলো কাজী মোল্লা ও তার ছেলে হাফেজ সাহেব। তাদের পিছন পিছন হালকা পাতলা গঠনের আরও একটা ছেলেও প্রবেশ করলো বাসার গেঞ্জি গায়ে দিয়ে। চোখে মুখে ঘুম ঘুম ভাব ছেলেটির। হয়তো ছেলেটিকে ঘুম থেকে ধরে এনেছে হাফেজ সাহেব। দেখে তাই মনে হলো মায়ের। কাজী মোল্লা সাহেব হাত মোটা করে রেজিস্ট্রি খাতাটা বুকে চেপে মায়ের সম্মুখে দাঁড়ালেন। এক পলক ঘৃণা ভরা দৃষ্টিতে মায়া ও বেহিসরত ছেলেটিকে দেখে নিয়ে দৃষ্টি সরিয়ে তাকালেন হাফেজ সাহেবের দিকে। বাবার বিরস দৃষ্টির মানে বুঝতেই হাফেজ সাহেব নিজের ছেলেকে তাড়া দিয়ে বললেন, সুমন যা, তোর দাদার জন্য দ্রুত একটা চেয়ার নিয়ে আয়। বাবার কথা অনুযায়ী তাই করল সুমন। চোখের পলকে পাশের ঘর থেকে চেয়ার এনে দিল দাদা কাজী মোল্লা সাহেবকে বসতে। কাজী সাহেব কোনো রকম ভনিতা ছাড়াই চেয়ার টেনে খাতা খুলে বসলেন মায়ের সম্মুখে। শব্দ করে গলা খাকিয়ে মায়ের উদ্দেশ্যে হুমকিস্বরূপ বললেন, মানুষের সাহায্য করা আমার ধর্ম, তাই বলে আমার কাছে পাপের জায়গা নেই। আমি জেনাকারীদের ঘৃণা করি। তোমরা অপবিত্র হয়ে আসছ আমার দুয়ারে। আমার ঘর পবিত্র ঘর, তোমরা অপবিত্র করেছ, তাই আমি আল্লাহর নামে তোমাদের পবিত্র করতে চাই কালিমা পড়িয়ে।
আমার কাছে মিথ্যার সুযোগ নেই। তোমাদের অবস্থা বলে দিচ্ছে তোমরা নোংরামি করে পালিয়ে আসছো এখানে। আর এই মেয়ে, তুমি ছেলের সঙ্গ ধরে নিজের পরিবারকে ছেড়ে আসলে সে ছেলে তোমার কতটুকু আপন হবে সেটা তুমি কয়েকদিনের মাঝেই বুঝে যাবে আশা করছি। এ ছেলে যে কারো আপন না সেটা পুরা দেশ জানে। ক্ষমতার অহংকার যার রন্ধ্রে রন্ধ্রে, সে তোমাকে কতটুকু ভালো রাখবে আল্লাহ জানে। যাই হোক, আল্লাহ তোমার সহায় হোক। আমি এখন বিয়ে পড়াচ্ছি, সুন্দরভাবে বিয়েটা শেষ করো, নয়তো আজ তোমার ক্ষমতার প্রেমিকও প্রাণ নিয়ে বাসায় ফিরবে না। তার অবস্থা এমনিতেও ভালো নেই, এজন্য বলছি আমার সাথে তর্কে গিয়ে নিজেদের ঝামেলা বাড়িও না। আমার কিন্তু বেশ সময় লাগবে না এই এলাকার মানুষকে জড়ো করে তোমাদের বিচার করতে। আমার তোমাদের নিয়ে মাথা ব্যথা নেই। আমার সমস্যা হলো পাপ করা নিয়ে। আমি আবার সহজে পাপ কাজ মানতে পারি না। তাই বলছি, আমি যা বলবো তাই চুপচাপ মেনে বিয়েটা করে নিবে, বুঝেছ মেয়ে? চশমার ফাঁকে চোখ উঁচিয়ে তাকালো মায়ের দিকে কাজী সাহেব। মনোভাব অন্তত শক্ত ওনার, বিরক্তির সাথে সাথে রুষ্টও তিনি। যদি মায়া ওনার কথা না শোনে তাহলে যে কোনো সময় শক্ত কিছু ঘটিয়ে ফেলতেও দ্বিধা করবে না তিনি। তারপর পাপটা মেনে নেবেন না সহজে। মায়া হতভম্ব হয়ে তাকিয়ে রইল বৃদ্ধা কাজের দিকে। কোথায় থেকে কোথায় চলে গেল এই লোক? মায়া কখন কিসের পাপ করলো? উপকার করা কি পাপ নাকি? কারো উপকার করা তো নেকির কাজ, তাহলে মায়া পাপী হলো কিভাবে? ভীতু মায়া আরও সিটিয়ে গেল ভয়ে। এতক্ষণের দমে রাখা কান্নাটা ফুপিয়ে কেঁদে উঠল ততক্ষণে। মায়ের হঠাৎ কান্নায় ধমকে উঠলেন কাজী সাহেব। মায়া ভয়ে আরও সিটিয়ে গেল, মুখের ভিতর শাড়ির আঁচল চেপে বসে। মায়ার তখনও জানা নেই কীভাবে জটিল পরিস্থিতি সামাল দিতে হবে, পরিস্থিতির ফ্যাসাদে পড়ে কিভাবে বাঁচতে হবে। অতিরিক্ত ভয় পেলে মায়ার শুধু বুক ফেটে কান্না আসে, এখনও তাই আসছে। মায়া ভয়ে জড়সড় হয়ে বসল। কাজী সাহেব কালিমা পড়াতে পড়াতে মায়াকে শক্ত গলায় কবুল বলতে বললেন। মায়া ধমক খেয়ে ভয়ে কান্না করতে করতে কবুল বলে দিল। কিন্তু যখন কাজী সাহেব অর্ধবেহুশ ছেলেটিকে কবুল বলতে বললেন, তখন ছেলেটি ওই অবস্থায় ঘোরের মাঝে 3 কবুল বলে ফেলল। মায়াদের বিয়ে সম্পূর্ণ হলো। কিন্তু মায়া একটা জিনিস লক্ষ্য করল, কাজী সাহেব মায়ার স্বামীর নামক লোকটি থেকে কোনো রকম নাম ঠিকানা জিজ্ঞাসা করলেন না, শুধু মায়াকে ছাড়া। যেন তিনি পূর্ব থেকে ছেলেটির বাপ দাদার নাম জানেন এবং সেই অনুযায়ী তিনি নিজেই সব কিছু লিখে নিলেন কাবিননামায়। মায়া পরিবারের কথা জিজ্ঞাসা করলে মায়া শুধু নিজের বাবার নাম আর জায়গার নাম ব্রাহ্মণবাড়িয়া এতটুকুই বলল, ব্যাস। মায়াকে কাবিননামায় সিগনেচার করতে বললেন। মায়া কলম হাতে সিগনেচার করতে গিয়ে এক পলক চোখ আউড়িয়ে কাবিননামায় নিজের সদ্য হওয়া স্বামীর সিগনেচারটাতে চোখ বোলালো একটু করে। বরের জায়গায় স্বামীর নামটা মায়া ভালোভাবে দেখলেও বুঝল না আসলে সেখানে লোকটা কী নাম লিখেছে। কেমন ঘুরিয়ে পেঁচিয়ে দ্রুত একটা নাম লিখে নিল লোকটা, অথচ নামটা মায়া বুঝতে পারছে না কি লেখা আছে তাতে। মায়ের নামটা ভালো করে পরখ করে বুঝলো এটা ইনিশিয়াল সাইন করা। তাই মায়ের শত চেষ্টা করেও সিগনেচারটা মায়ের ছোট মাথায় ঢুকবে না। অসহায় মায়া সিগনেচারের ওপরে এক নজর বুলিয়ে চোখ ভর্তি জল নিয়ে তাকালো অর্ধবেহুশ স্বামীর দিকে। সেদিকে এক পলক তাকিয়ে কাঁপা কাঁপা হাতে সে কাবিননামায় সিগনেচারটা করে বিয়েটা সম্পূর্ণ করতে কাজী সাহেব উঠে দাঁড়ালেন খাতার পত্র গুছিয়ে। এক পলক মায়াকে দেখে নিজের ছেলে ও নাতিকে নিয়ে রুম থেকে বের হয়ে যেতে যেতে নিজের বউকে ডাক ছেড়ে বলে গেলেন মেহমানদের কিছু খাওয়ানোর জন্য। রাতের প্রায় শেষ প্রহর। হাতের মুঠোয় বাটন ফোনটি চেপে বিষণ্ণ ভগ্ন হৃদয় নিয়ে অন্ধকারচ্ছন্ন খোলা আকাশের দিকে তাকিয়ে আছে টিন শিটের জানালা দিয়ে মায়া। ওর ছোট মনের আকাশে আজ ভীষণ মেঘ জমেছে। সেই মেঘের বাঁধ ভাঙা বৃষ্টি হয়ে বারবার গাল গড়িয়ে পড়ছে ক্ষণে ক্ষণে। মায়া বারবার হাতের উল্টো পিঠে গাল মুছতে ব্যস্ত, সে সাথে মুঠোয় ফোন চেপে নিজের ভাইকে কল করছে অনবরত। এই ফোনটি বাড়িওয়ালার ছেলের বউয়ের। খাবার দিতে আসায় তখন মায়া ফোন চেয়েছিল মহিলাটির কাছ থেকে। তিনিও মায়ার মনের অবস্থা বুঝে নিজের ফোনটি দিয়ে সাহায্য করেছিলেন মায়াকে, কিন্তু মায়ার ভাগ্য সহায় হলো না। সেই মধ্যরাত থেকে একনাগাড়ে কল করে যাচ্ছে আরিফকে, কিন্তু আরিফের ফোন বন্ধ, বারবার নট রিসিভেবল দেখাচ্ছে। মায়ার কান্নার বেগ বাড়ে, ফুপিয়ে কেঁদে উঠে বিছানায় শয্যাশায়ী স্বামীর দিকে তাকায়। নাম দাম পরিচয় কিচ্ছু জানে না মায়া, অথচ এই লোক নাকি মায়ার স্বামী। ভাগ্যের কি পরিহাস! তাছাড়া এখন মায়া পালিয়ে গেলে ইহজীবনে এই লোকের সাথে মায়ার আর দেখা হবে কিনা তাও সন্দেহ। দেখা না হওয়াটা শতভাগ নিশ্চিত। এই লোকটা হয়তো নিজেও জানে না মায়া এই লোকের বউ। জানবে বা কীভাবে? লোকটা সজ্ঞান থাকলে তো জানবে নাকি?
সে তো অজ্ঞানরত বেহুশ অবস্থায় মায়াকে বিয়েটা করলো। মায়ের মতো করে সেও মায়ার নাম ঠিকানাও জানে না, এমনকি মায়াকে হয়তো চোখের দেখাও দেখেনি লোকটা। হুঁশ ফেরার পর এই লোককে মায়া কি বলবে, বলার মতো কি আদৌ কিছু আছে মায়ের কাছে? বিয়ের বিষয়টা জানতে পেরে যদি লোকটা উঠে মায়ের সাথে খারাপ আচরণ করে তখন কি করবে মায়া? মায়া আরও ভয়ার্ত হলো। চুপিসারে এখান থেকে পালিয়ে যাওয়ার পায়তারা করলো। যাওয়ার আগে কি মনে করে স্বামী নামক অচেনা লোকটার সম্মুখে দাঁড়ালো। ইতিমধ্যে লোকটার মাথায় মোটা করে ব্যান্ডেজ পড়েছে, ডাক্তার দিয়ে করানো হয়েছে, বাড়িওয়ালার ছেলে করিয়েছে। অসুস্থতার জন্য এখন বেঘরে ঘুমোচ্ছে লোকটা। মায়া লোকটাকে গভীর চোখে দেখে নিয়ে চুপিসারে চলে যেতে গিয়েও পা থেমে গেল। হাতের বাটন ফোনটা চেপে সময়টা দেখে নিল, 3:40 প্রায় ভোর। মায়া হাঁসফাঁস করলো লোকটাকে এই অসুস্থ অবস্থায় একা রেখে যেতে। একটা মাত্র স্বামী মায়ের, এই অসুস্থতার মাঝে যদি মায়া চলে যায় তখন মায়ের পাপ হবে না? না থাক, মায়া না হয় আর একটু কষ্ট করে কেটে কুটে স্বামীর পাশ থেকে গেল পাহারা দেওয়ার জন্য। তবে স্বামী চোখ খোলার আগে মায়া পালিয়ে গেলে তখন লোকটাও মায়াকে অপ্রকাশিত বিয়েটার জন্য আর দায়ী করতে পারবে না। মায়া বেঁচে যাবে সারা জীবনের জন্য। এমনি লোকটা মায়াকে ভালোভাবে দেখেনি। এরপর আবার মায়ের সম্পর্কে সে কিছুই জানেও না। এখন যদি মায়া পালিয়ে যায় তাহলে জীবনে মায়াকে খুঁজে পাওয়ার সম্ভাবনাও নেই। স্বস্তির মনে মায়া ততক্ষণ বসে রইল যতক্ষণ পর্যন্ত না আরিফ মায়ের কলটা রিসিভ করছে। মায়ের কল তার ভাই রিসিভ করে ভোরে 4:56 দিকে। তখন প্রায় ভোর ধরণীর বুকে। উৎফুল্ল মায়া নিজের ভাইকে ওর অবস্থানের কথা জানিয়ে সব কিছু ছেড়ে ছড়ে তৎক্ষণাৎই পালালো খোলা জানালা দিয়ে। তবে যাওয়ার আগে নিজের হাতের বাটন ফোনটা রেখে গেল স্বামীর সাহায্যের জন্য। মায়ের অচেতন স্বামীর ঘুম ভাঙে প্রায় 7টার দিকে। মাথা চেপে উঠে বসতেই রুমে ঢোকে কাজী সাহেব। তীক্ষ্ণ দৃষ্টিতে রুমের আশেপাশে তাকিয়ে মায়ের খোঁজ করল। মেয়েটি কোথায়? গম্ভীর কণ্ঠ কানে আসতে ভারী মাথা চেপে চোখ তুলে কাজী সাহেবের দিকে তাকালো ছেলেটি। মাথা ব্যথায় এমনই মাথা হ্যাং হয়ে আছে, তার উপর আবার অপরিচিত জায়গায় অপরিচিত মানুষের মুখে অপরিচিত কোনো মেয়ের খোঁজ তার কাছে করছে ভেবে বিরক্তিতে খানিকটা কপাল কুঁচকে আসে ছেলেটির। সে উত্তর করল না, বরং মাথা চেপে বলল, আমাকে এখানে কে নিয়ে এসেছে? আমার ছেলে। কাজী সাহেবের কথার পিঠে তেমন কিছু বলল না যুবকটি, শুধু একটু করে বলল, একটা ফোন পাওয়া যাবে? কাজী সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলেটির হাবভাব বোঝার চেষ্টা করে বলল, তোমার সামনেই রাখা আছে, দেখো। ছেলেটির চোখ আউড়িয়ে নিজের সামনে থেকে মায়ের রেখে যাওয়া বাটন ফোনটি হাতে তুলে নিতে চাইলে কাজী সাহেব আবারও মায়ের খোঁজ করে বলল, তোমার সাথের মেয়েটি কোথায়? ফোনটি হাতে নিতে নিতে কপাল কুঁচকে তাকায় কাজী সাহেবের দিকে ছেলেটি। মূলত সে তখনও বুঝতে পারছে না তাকে বারবার কার কথা জিজ্ঞাসা করা হচ্ছে, কিসের মেয়ে। অকপটে সোজা সবটা উত্তর করলো কাজী সাহেবের, তোমাকে নিয়ে রাতে যে মেয়েটি এসেছিল এখানে, আমি তার কথা জিজ্ঞাসা করছি। সে কোথায়? তাকে দেখছি না কেন? ছেলেটি কপাল কুঁচকে কিছুক্ষণ ম্লান থেকে মনে করার চেষ্টা করলো আসলে কাজী সাহেব কার কথা বলতে চাচ্ছে তাকে। কয়েক সেকেন্ডের মধ্যে স্মরণে আসলো একটা ঝাপসা লাল হিসাবধারী মেয়েলি মুখ। রাস্তায় দেখা হয়েছিল মেয়েটার সাথে তার। দুর্বলতায় ঠিকঠাক মেয়েটার ফেসটাও দেখা হয়নি তার। এরপর থেকে সে নিজের হুঁশে ছিল না বলতে গেলে, অথচ এখন সকাল হতে না হতে সেই মেয়ের খোঁজ করছে। অদ্ভুত তো, যে মেয়েকে দেখিনি জীবনে সেই মেয়ের খোঁজ কীভাবে দেবে সে? বিষয়টি সে তেমন একটা আমলে না নিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বাথরুম ফোনে নাম্বার টাইপিং করতে করতে অকপটে উত্তরে বলল ছেলেটি, আমি জানি না সে কোথায়। কাজী সাহেব খানিকটা অসন্তুষ্ট গলায় বলল, তুমি জানো না মানে? যুবকটির বাটন ফোনে টাইপ করে কাউকে মেসেজ পাঠিয়ে দুর্বল শরীরে উঠে দাঁড়ালো। আপাতত নিজের গন্তব্যের জন্য বের হবে সে, এখানে আর এক মুহূর্ত নয়। কিন্তু কাজী সাহেবের বরাবর তীক্ষ্ণ দৃষ্টি এড়িয়ে পকেটে দুহাত খুঁজতে বলল ছেলেটি, আপাতত বলতে পারছি না আপনার অনুসন্ধানকৃত মেয়েটি কোথায়। আর না তার খোঁজ আমি নিতে ইচ্ছুক। আমি চলে যাচ্ছি, আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। যুবকের কথায় খানিকটা তেতে উঠলেন কাজী সাহেব। তিনি চেনেন এই পাষাণ ছেলেকে। খান পরিবারের নিহাল চৌধুরীর বড় ছেলে আব্রাহাম রিদ খান। রাগী আর উগ্র চলাফেরার জন্য বেশ বদনাম এই ছেলে। ক্ষমতা জোরে মাটিতে পা পড়ে না এই ছেলের। তবে মেয়েলি বাজে বিষয়ে কখনোই খান পরিবারের কাউকে জড়াতে শোনেননি তিনি। এমনকি এই রিদ খানের কোনো মেয়েকে নিয়ে জড়িয়ে বাজে
কিছুর বদনাম শোনা যায়নি। তিনি মনে করেন খানবাড়ির মানুষজন আজ যেমনই হোক না কেন তাদের বাড়ির বউরা অন্তত মর্যাদা নিয়ে চলাফেরা করেন সমাজে। হয়তো এই ছেলের ক্ষেত্রেও তাই হবে, বউকে সম্মান দেবে। কিন্তু এই ছেলে সকাল হতে না হতে রাতের বিয়ে করা বউকে অস্বীকার করছে। কাজী সাহেব অত্যন্ত রুষ্ট গলায় হৃদের উদ্দেশ্যে বললেন, মেয়েটি তোমার বউ, স্বামী হয়ে তার খোঁজ রাখা তোমার দায়িত্ব। তাছাড়া মেয়েটা বেশ ছোট, দুনিয়ার সম্পর্কে তার ধারণা নাই থাকতে পারে। এজন্য বলছি, স্বামী হয়ে তার খেয়াল রাখা উচিত তোমার। কপাল কুঁচকে কাজী সাহেবের দিকে তাকিয়ে থাকলো হৃদ। একটা অচেনা মেয়ে তার বউ হয় কিভাবে? হৃদ ভাবল হয়তো রাতে হৃদের সাথে মেয়েটিকে দেখে কাজী সাহেব ভুল ভাবছেন যে মেয়েটি তার বউ হতে পারে। হৃদ কাজী সাহেবের ভুল ধারণা ভাঙার চেষ্টা করল না। এত বেশি কথা সে কারো সাথে বলার প্রয়োজন মনে করে না। তার এখানে কোনো কাজ নেই, বিদায় সে এখান থেকে চলে যাওয়ার উচিত মনে করে। কাজী সাহেবকে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে তৎক্ষণাৎ কাজী সাহেবের হৃদকে আটকিয়ে পকেট থেকে একটা কাবিননামার কাগজ বের করে হৃদের হাতে ধরিয়ে দিয়ে তিনিও নিশ্চুপে রুম ত্যাগ করলেন। হৃদ কপাল কুঁচকে হাতের কাগজটির দিকে তাকাতেই এক আকাশ সমান বিস্মিত পড়ে গেল যখন দেখল বরের জায়গায় তার নিজস্ব সিগনেচার করা। হৃদ খানিকটা চমকানোর সাথে সাথে বিরক্তি বোধ করল এমন হুটহাট অপ্রকাশিত বিয়ের জন্য। হাতের কাবিননামাটায় তীক্ষ্ণ দৃষ্টিতে চোখ বুলিয়ে বইয়ের নামটা দেখে নিল এক পলক। সেখানে আনাড়ি হাতে এলোমেলোভাবে লেখা রিক্তা ইসলাম মায়া। হৃদ বুঝতে পারল তার অচেনা বইয়ের নাম রিক্তা ইসলাম মায়া। নামটা সে তৎক্ষণাৎ মনে মনে বেশ কয়েকবার আওড়িয়ে স্মরণে গেঁথে নিল। তবে বইয়ের আনাড়ি হাতের লেখাটা দেখে হৃদের কপালের ভাঁজ আরও গাঢ় হলো। ভাবল তাকে রাতে কোনো নাবালিকা প্রাইমারি বাচ্চার সাথে বিয়ে দিয়ে দেয়নি তো? গড নোস। সদ্য বিয়ের হওয়া বউয়ের সম্পর্কে কৌতূহল জাগতে গিয়েও আকর্ষণ হারিয়ে ফেলল হৃদ। আবেগী হয়ে গা ভাসাবার মানুষ সে নয়, তাই বউ সম্পর্কে জানার আর আগ্রহ রইল না। হাতের কাবিননামাটা বেখেয়ালিভাবে সেখানেই ফেলে দিল হৃদ। সাথে নেওয়ার প্রয়োজন বোধ করল না, আর না মায়ার খোঁজ করতে চাইল। উদাসীন হৃদ কর্মক্ষেত্রে গিয়ে নিজের বিয়েটাকে ভুলে গেল। বিয়ের মতন পবিত্র সম্পর্কটা ভুলে দুজন সামনে এগোতে চাইল। হলেও তাই, দুজনের কারোর মাঝে তাদের বিয়েটা নিয়ে মাতামাতি দেখা গেল না। এমনকি সেদিনের পর আজ পর্যন্ত কেউই এই অপ্রকাশিত বিয়েটা নিয়ে কারোর সাথে মুখ পর্যন্ত খোলেনি। হৃদ এই বিয়েটা নিয়ে কারো কাছে বলার প্রয়োজন মনে করেনি। আর মায়া পরিবারের ভয়ে কাউকে কিছু বলেছে ভাগ্যের ফেরে এক হওয়া মানুষের দুটি হৃদয় পুনরায় সম্মুখে দাঁড়াবে কিনা তাও জানা নেই। আমার জীবনের হঠাৎ আগন্তুকের আগমন ঘটেছিল 2017-তে। সেবার আমি মাত্র নবম শ্রেণীতে পড়তাম। দশম শ্রেণীতে উঠব। ডিসেম্বরের 1 তারিখে আমার ফাইল পরীক্ষা ছিল, আর নভেম্বরের 2 তারিখে ছিল আমার জন্মদিন। বলা যায় মাত্র 1 মাস ছিল আমার পরীক্ষার। তাহলে বুঝতেই পারছেন, ফাইনাল পরীক্ষার মতো জটিল বিষয়টার মাথায় রেখেই দেহি করে নাচতে নাচতে আরিফ ভাইয়ের হাত ধরে চলে গিয়েছিলাম সেবার ঢাকা বেড়াতে, শহরে জন্মদিনটা স্পেশালভাবে পালন করার উদ্দেশ্যে। হয়েছিল তাই। আমার জীবনের সবচেয়ে স্মরণীয় জন্মদিনটা ছিল 2017-তে আমার 16তম জন্মদিনের। সেই দিনটার কথা আজও মনে করলে বুক মুচড়ে ওঠে তীব্র ভয়। উফ, কি ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হয়েছিলাম আমি সেই রাতে। ওই অচেনা লোকটির সাথে, চেনা নেই জানা নেই, তারপরেও হুট করে ওই লোকটার সাথে বেঁধে গেলাম। হুজুরটাই বুড়ো লোকটা যদি আমার চরিত্র নিয়ে কথা না বলতো তাহলে হয়তো বিষয়টা অন্যরকম হতো। স্বাভাবিকভাবে আমি তাদের বোঝাতে পারতাম আসলে আমরা সত্যি বিপদে পড়ে ওনার কাছে সাহায্যের জন্য এসেছিলাম। কিন্তু তেমন কিছু হলো না। উল্টো কলঙ্কের তকমা গায়ে মেখে ভয় দেখিয়ে বিয়েটা দিয়ে দিল একটা অপরিচিত লোকের সঙ্গে, যার নামটা পর্যন্ত জানা নেই আমার। যাকে আমি সাহায্য করতে চাইলাম বিপদগ্রস্ত বলে তার সাথে আমার বদনাম রটিয়ে সোজা বিয়ে। উফ, সেই পরিস্থিতির কথা ভাবতেই গা শিউরে ওঠে। আমার জীবনে আমি এত জটিল আর স্মরণীয় মুহূর্ত দ্বিতীয়টা পাইনি, পাওয়ার কথাও না। বাপ ভাই আর পরিবারের ছায়াতলে বড় হয়েছি আমি, তাই কখনো সেইভাবে পুরুষ মানুষের সঙ্গে চলাফেরা ছিল না আমার, শুধু বাড়ির আপন পুরুষগুলো ছাড়া। এই যেমন চাচাতো খালাতো ভাই বোনেরা ছাড়া আর কি। আচ্ছা যাই হোক, এবার আসি মূল কথায়। আমার যার সাথে বিয়ে হয়েছিল লোকটাকে আমি রাতে আধারে রাস্তার ল্যাম্পপোস্টে হলুদ আলোয় দেখেছিলাম।
সে রাতে। তারপর আমাদের সাহায্যকারীর বাসায়, মানে আমাদের যে বাসায় বিয়ে দেওয়া হয়, সেই বাসায় দেখেছিলাম লোকটাকে প্রদীপের মৃদু আলোয়। মানে কারেন্ট ছিল না। সে রাতে বেশ ঝড়ঝাপটা তুফান হয়েছিল বলে সে এলাকায় বিদ্যুৎ সংকটে ছিল। সেজন্য মূলত কারেন্ট ছেড়ে ছোট একটা মোমবাতির অল্প আলোয় আমাদের দুজনের বিয়েটা দিয়েছিল কাজী সাহেব। আরিফ ভাইকে হারিয়ে ফেলা, কাজী সাহেবের হুমকি ধমকি আর অচেনা লোকটাকে নিয়ে ভয়, টেনশন সব কিছু মিলিয়ে আমার অবস্থা ছিল যা তা বলার বাহিরে। আতঙ্ক এতটাই ছিল যে ওই অল্প দেখা স্বামীর মুখটা আমি আর মনে রাখতে পারিনি। মানে সোজা কথা ভুলে গিয়েছি আর কি। এমন না আমি ইচ্ছাকৃতভাবে অচেনা স্বামীর চেহারাটা ভুলে গেছি, তাকে মনে রাখতে চাই না বলে। আসলে সত্যি বলতে লোকটাকে আমি মনে রাখতে চেয়েছিলাম। এজন্য সেদিন রাতের শেষ প্রহরে পালিয়ে আসার সময় ঘুমন্ত স্বামীর মুখটা আমি বেশ ভালোভাবেই দেখেছিলাম। জীবনের শেষ দেখা বলে স্বামীর মুখটা স্মরণে রাখতেও চেয়েছিলাম, কিন্তু ভাগ্য আমার সহায় হলো না। আমার ছোট মস্তিষ্ক থেকে আস্তে আস্তে স্বামী নামক লোকটার আবছা আলোয় মুখটা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আজকাল স্বামীর মুখটা স্মৃতিচারণ করলেও তেমন কিছুই আসে না, মস্তিষ্কে শুরু ধোঁয়াশা একটা মুখ ছাড়া। তবে লোকটা বডি ফিটনেস আর হাইটটা শুধু চোখে ভাসে ওই একটু আর কি। ফ্রিতে তো লোকটার নামও জানি না যে স্মরণে রাখবো বা খোঁজ বের করবো। কি এক বিয়ে হলো আমার! হঠাৎ হওয়া স্বামীটা কেমন ধুম করে বিলুপ্ত হয়ে গেল আমার জীবন থেকে। 2017 সালে হওয়া ওই ঘটনার পর বিগত 1 বছর 5 মাস পার হওয়া পর আমার আবারও জীবনের এক নতুন মোড় নেয়। নবম শ্রেণীর পাশ করলাম, 10ম শ্রেণীর এসএসসি পরীক্ষাও দিলাম, রেজাল্টও বের হলো। মোটামুটি ভালো রেজাল্ট পেয়ে পাশ করলাম। 2019-এর দিকে কলেজে উঠব। যথারীতি আমার কলেজে ভর্তি হওয়ার চিন্তাটা আমার বাপ ভাইয়ের ওপর ছিল বরাবরের মতো। এতে অবশ্য আমার নিজস্ব কোনো মতামত নেই। পরিবারের মেয়ে, তারা যেখানে বলবে সেখানে ভর্তি হতে হবে আমাকে, এক কথা। তাই পড়াশোনার বিষয়ে কখনো মাথা ঘামায়নি। আমার সাথে অবশ্য একদলে জুঁইও আছে। ওকেও আমার ছোট চাচা আমার সাথে ভর্তি করাবে। যেহেতু আমরা দুজন জন্মের পর থেকে একসঙ্গে হেলে দুলে বড় হয়েছি, পড়াশোনাও একত্রে করেছি, সেহেতু আমাদের আলাদা করা কারোর চিন্তাতে আপাতত ছিল না। তাই সহপাঠী হিসেবে ছিলাম আমি। আচ্ছা যাই হোক, পরিবারগত অনেক বুঝ পরামর্শ করার পর বাবা আর ছোট চাচার আদেশ হলো আমাদের দুজনকে চট্টগ্রামে ভর্তি করাবে। মানে আমাদের প্রথমে আরিফ ভাইয়ের ফ্ল্যাটে থাকতে হবে, পরবর্তী সময় যখন আমরা হোস্টেলের সিট পেয়ে যাব তখন আমাদের দুজনকে হোস্টেলে দেওয়া হবে, এমনটাই কথা রইল। হলো তাই। ভর্তি পরীক্ষার জন্য ভাইয়ের হাত ধরে সোজা চলে গেলাম আশুগঞ্জ টু চট্টগ্রাম শহরে। আরিফ ভাই যখন সবেমাত্র মাস্টার্স করছিল, সেই বছরই তার লাস্ট ইয়ার ছিল মাস্টার্সের। ভাইয়া ফাইনালিস্ট ছিল। চট্টগ্রামে ভাইয়া লেখাপড়ার সুবিধার্থে থাকলেও চট্টগ্রামের শহরটা আমাদের আত্মীয়তার সম্পর্কে ছিল আরও একটা। সোজা কথা বলতে গেলে আমার নানু বাড়ি আর আম্মুর নিজ বাড়ি। সেই হিসাবে প্রতি বছরই আমাদের যাতায়াত থাকতো চট্টগ্রামে। কিন্তু তারপরও আমার এই চট্টগ্রাম শহরটাকে আপন মনে হতো না। এখানে পড়াশোনা নিয়েও ছিল বেশ আপত্তি। আমার ইচ্ছা ছিল আশুগঞ্জ কোথাও ভর্তি হব। সেখানে আমার স্কুলের সহপাঠীরাও ছিল, তাদের ছেড়ে আসতেও মন নারাজ। আমার এত নারাজগিটা চোখে দেখেনি কেউ, কানেও তুলেনি। ছোট মানুষ হয়, পরিবারের বড়রা যা বলবে সেটাই শুনতে হতো আমায়। আমার আজও মনে আছে সেদিনকার কথা। আম্মুর আঁচল ধরে কান্নাকাটি না করেছিলাম। উফ, কাঁদতে কাঁদতে গোটা একদিন খাওয়া দাওয়া বন্ধও রেখেছিলাম চট্টগ্রামে পড়তে যাব না বলে। তারপরও আমার এত বিপ্রসন্নে তুলে এক প্রকার বাধ্য হয়ে এসেছিলাম চট্টগ্রামে আরিফ ভাইয়ের হাত ধরে। প্রথমে কয়েকদিন তোড়জোড় করে মন খারাপ চালিয়ে রেখেছিলাম বাড়ির সবার সাথে, যাতে একটু মায়াদয়া দেখিয়ে আমাকে এখান থেকে নিয়ে যায়। কিন্তু ভাগ্য আমার এবারও হতাশ করলো। আমার ভীষণ রকমের মন খারাপেও আব্বুর শক্ত মন নরম হলো না, আর না আমার এখান থেকে যাওয়া হলো। প্রচণ্ড অনীহা আর বুকে ভরা কষ্ট নিয়েই আরিফ ভাইয়ের আমাদের চট্টগ্রাম কলেজে ভর্তি করিয়ে দিল। আমাদের বাসা থেকে কলেজ দূরত্ব ছিল 10 থেকে 15 মিনিট মতো। তাই রোজকার মতো ভাইয়া আমাদের কলেজে নামিয়ে দিয়ে তারপর সে নিজের ভার্সিটিতে যেত। আরিফ ভাইয়া নিজের পড়াশোনার পাশাপাশি একটা কোচিং সেন্টারও ক্লাস করাতো টিচার হিসেবে।
আর আমরা কলেজ শেষ করে বিকালের দিকে আবার আরিফ ভাইয়ের কোচিং সেন্টারেও যেতাম বই খাতা নিয়ে ক্লাস করতে। আমি জয়ী দুজনই ছিলাম মানবিকের স্টুডেন্ট। মূলত আমার ছোট থেকে এই রাজনৈতিক বিষয়গুলোতে প্রচণ্ড ইন্টারেস্ট ছিল বিদায় সেজন্য মানবিক নিয়ে পড়াশোনা করা আর কি। সত্যি বলতে রাজনৈতিক বিষয়গুলো থেকে রাজনৈতিক কূটনৈতিক বুদ্ধিগুলো আমার হেব্বি লাগতো বলে বাসার কাউকে না জানিয়ে নিজে নিজে এই মানবিক বিভাগে ঢুকেছিলাম নবম শ্রেণীতে। জুই অবশ্য প্রথমে সায়েন্স নিয়ে পড়াশোনা স্টার্ট করেছিল, পরে সায়েন্সের বইয়ের সাথে উঠতে না পেরে বাধ্য হয়ে সায়েন্স ছেড়ে মানবিক শাখায় আমার সাথে যোগ হয়। কিন্তু কে জানতো আমার এই অত্যাধিক পরিমাণে রাজনৈতিক পছন্দ করাটা যে আমার ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে যাবে সেটা। আমার বাল্যকালের মজা করাটা আজ আমার উপরে ভারী পড়ে গেল। এজন্য মানুষ বলে কোনো কিছু নিয়ে মজা করতে নেই। সময়ের ব্যবধানে সেই বিষয়গুলো তোমার উপর পড়তে বেশিক্ষণ লাগে না, সেটা আমি আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি। পাবারই কথা। মূলত আমি সবসময় ক্লাসমেট বা কাজিনদের জোর গলায় বলে বেড়াতাম আমার রাজনৈতিক পছন্দ, নেতাদের ক্ষমতা পছন্দ, তাদের কূটনৈতিক বুদ্ধিগুলো পছন্দ। ভবিষ্যতে মন্ত্রী হওয়ার ইচ্ছেও মাঝে মধ্যে প্রকাশ করতাম বোকার মতো। আমার এই অতি আগ্রহের কথাগুলো আমার বান্ধবীরা শুনতো মনোযোগ সহকারে। তারপর বুক ভরা দোয়া দেওয়ার আগে মাইশা বলতো, শুন মাইয়া, তুই মন্ত্রী হলে আমাদের কি উপকার করবি সেটা আগে হিসাব নিকাশ কর। ফ্রিতে তো দোয়া আর ভোট কোনোটাই দেওয়া যাবে না, তাই না? দেখ মায়া, আমরা 6 বান্ধবী আছি তোর। আমাদের ডিমান্ড কিন্তু তেমন কিছু না, শুধু প্রত্যেক একটা করে সরকারি চাকরি আর বিশেষ ক্যাডার জামাই পাওয়া দিবি, ব্যাস এতটুকু। শুন মায়া, প্রেমটা না হয় আমরাও কম্প্রোমাইজ করে নেব 6 বান্ধবীর বেসরকারি বা বেকার পোলাপানের সাথে করে, কারণ অসহায় পোলাপানদেরও তো একটা জাতিগত অধিকার আছে সুন্দরী মায়াগুলোকে প্রেম করার। সে আত্মত্যাগ প্রেম করব বেকার ছেলের সঙ্গে, কিন্তু জামাই বেলা কিন্তু নো কম্প্রোমাইজ। জামাই কিন্তু আমাদের বিশেষ ক্যাডারই লাগবে বলে দিলাম, নয়তো আমাদের সবার ভোট আর দোয়া তোর জন্য ক্যান্সেল। আমাদের বান্ধবীদের কথা তদারতিতে দ্রুততার সঙ্গে মাহি বাধা দিয়ে বলতো, দোস্ত দোস্ত, রিক্তাকে মন্ত্রী হওয়ার দোয়াটা দ্রুত ক্যান্সেল কর, ওটা রং নাম্বার। রিক্তা ভবিষ্যৎ মন্ত্রী হওয়া মানে আমাদের দেশের ঘোর বিপদ ডেকে আনা। রিক্তার যে বোকা ঘিলু, দেখা যাবে ওর সামনে দিয়ে পুনরায় পাকিস্তানিরা আমাদের দেশ নিয়ে যাবে কূটনৈতিক করে, আরও কিছুই বুঝতে পারবে না। দেশ বলে কথা, বিপদে ফেলা যাবে না। তাই রিক্তার মন্ত্রী হওয়ার দোয়া ক্যান্সেল। তুই বরং রিক্তার জন্য একটা নেতা জামাইয়ের দোয়া করে দে, শক্তপোক্ত, কালো বেটে অসুন্দর ভুঁড়িওয়ালা যেমনই হোক, ব্যাস মন্ত্রী হোক, তাহলেই চলবে। কী রে, তোর চলবে না? মাইশার কথার পাশ থেকে ফোরন কাটতো সুমি। অতি উৎসাহে বলতো, মাইশা ঠিক কইছে। রিক্তারে মন্ত্রী বানাইয়া দেশকে বিপদে ফেলার দরকার নাই। রিক্তা থাক, তোর মন্ত্রী হওয়া লাগবো না। মন খারাপ করিস না দোস্ত, যা, আমরা তোরে মাইশার কথায় মন্ত্রী জামাইয়ের জন্য দোয়া করে দিবানে। হ্যাঁ, তোর মন্ত্রীমশাই অসুন্দর হোক সমস্যা নাই, কিন্তু তাকে অবশ্যই রক্তটা মন্ত্রী হতে হবে, যেন কথায় কথায় তোকে এমনি 2-4টে থাপ্পড় মারে ভালোবেসে। বেশ কৌতুক করে আমার 6 বান্ধবীরা আকাশমুখী দুহাত তুলে মোনাজাত করতো আমার জন্য। ভীষণ রকমের খ্যাপাতো আমায়। মাঝে মধ্যে বোকার মতন চেতে যেতাম আমি ওদের উল্টোপাল্টা দোয়া শুনে, আবার মাঝে মধ্যে বেশ এনজয় করতাম যখন ভবিষ্যৎ মন্ত্রীর বউ বলে থাকতো আমায়। একটা কথাই কখনো আমি চেতে যেতাম না, বরং ভালো লাগতো। পছন্দের রাজনৈতিক বলে কথা, নেতা জামাই পাইলে সমস্যা কি, বরং ভালোই লাগবে। মনে মনে যেমন বান্ধবীদের দোয়া করা নিয়ে খুশিতে থাকতাম, তেমনি ভয়ে ভয়ে থাকতাম এই ভেবে যে আমার দেখা জীবনে একটাই ইয়ং নেতা ছিল না, সবগুলো নেতা ছিল কেমন বুড়ো, মোটা তাজা আর কালো ভরিওয়ালা বয়স্ক লোক। এখন বান্ধবীদের দোয়াতে যদি বুড়ো জামাই পাই, তো বুড়ো জামাই কি শুধু আমায় ধরে ধরে মারবে নাকি? আমার এত সব চিন্তাতে জল ঢেলে গেল ওই হঠাৎ হওয়া বিয়ের পরপরই। আজ বছর 1.5 হলো আমি কাউকে বলি না আমার রাজনৈতিক পছন্দ বা মন্ত্রী সাহেবও পছন্দ। কেউ এই নিয়ে মজা করলেও চুপ থাকতাম। বিয়ে নিয়ে আমার হঠাৎ চুপ থাকার কারণটা আজ কেউ ধরতে পারলো না। পারবে কীভাবে? আমি কাউকে আজ পর্যন্ত আমার হঠাৎ হওয়া বিয়ের ঘটনাটি খুলে বলি না, এই ভয়ে যে বিয়ের মতো এত বড় একটা জটিল ঘটনা শুনলে সবাই আমাকেই দোষ দিবে। তাছাড়া পরিবার যখন আমাকে এই বিয়ের ব্যাপারে কিছু বলবে, তখন আমি কি বলবো তাদের? আমার কাছে তো উত্তর নেই। তাছাড়া আমার আব্বু ভীষণ রকমের রাগী আর জেদি মানুষ। ওনার কানে এই খবর যাওয়া মানেই আমাকে কেটে নদীতে ভাসিয়ে দাও। আব্বু ভয় আজ পর্যন্ত আমি জয়ের সাথে পর্যন্ত বিয়ের বিষয়টা শেয়ার করিনি।
ভবিষ্যতে কখনো করব বলেও মনে হয় না, কারণ আমার সে সৎসাহস নেই। আমি জানি না লোকটা কে ছিল, আর কাকেই বা সে রাতে আমি বিয়ে করেছিলাম। আব্বু এ বিষয়ে আমাকে কিছু জিজ্ঞাসা করলে আমি লোকটার নামটা পর্যন্ত বলতে পারবো না। এজন্য মূলত চুপ থেকে গেলাম নীরবে। তাছাড়া আমি বিগত 1.5 বছরে দুটো বিষয় লক্ষ্য করেছি। আগে বিয়ে শব্দটা আমার মাথায় আসলে প্রথম ভয় পেতাম, কিন্তু আজকাল শুধু হতাশা কাজ করে নিজের মাঝে। স্বামী শব্দ নিয়ে নাম দাম ঠিকানা পরিচয়পত্র কিছুই জানি না তার। যাও একটু করে লোকটার ফেসটা মাথায় ছিল, দীর্ঘ সময়ের দূরত্বে আর আলো চেহারায় ভুলে যাচ্ছে দিন দিন। আমার কপালে কে আছে কে জানে, কিন্তু সেই মানুষটার জন্য আমার জীবন যেন থেমে আছে। অদ্ভুতভাবে আজও তার কথা আমার স্মৃতিতে গেঁথে আছে দৃঢ়ভাবে। নিশ্চিত বিয়েতে অনিশ্চিত স্বামী দেখা ইহজীবনে পাবো না বলে এটাও জানি। তারপরও লোকটা আমার মস্তিষ্ক জুড়ে বিচরণ। দীর্ঘ মনস্তাত্ত্বিক বিষয় ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। আমার জীবনে ফেলে আসা দিনগুলো আবারও একবার স্মৃতিচারণ করলাম বিছানায় পা দোলাতে দোলাতে। বুক ভারী নিঃশ্বাস ফেলে ঘাড় ঘুরিয়ে তাকালাম জুঁইয়ের দিকে। মেয়েটা সেই তখন থেকে সোজা সেজে যাচ্ছে, থামাথামি নাই। 1 ঘন্টার বেশি সময় হবে আয়নার সম্মুখে বসেছে সাজতে, তারপরও সাজ কমপ্লিট হলো না মেয়েটার। আজব। এবার বেশ বিরক্তিতে কপাল কুঁচকে আসলো আমার জুঁইয়ের এত দেরিতে। আজ আমাদের কলেজের নবীনবরণ অনুষ্ঠান হয়েছিল, কিন্তু আমাদের নবীনবরণ অনুষ্ঠানটা একটু দেরিতে হচ্ছে বিশেষ কিছু অতিথির জন্য। বলতে গেলে আমাদের কলেজের ফাউন্ডার স্যারদের জন্য নাকি এই অনুষ্ঠানটা পিছাতে হয়েছে। এটা আমার সিনিয়রদের বলা কথা। ভাই, প্রতিষ্ঠানের ফাউন্ডার্স বলে কথা, তাদের জন্য 1 মাস কেন, চাইলে 5 পিছাতেও কারোর সমস্যা হবে না। যাই হোক, সেসব কথা কলেজে নিয়ে আপাতত আমার মাথা ব্যথা নেই। কে আসলো কে গেল সেটা আমাদের দেখার কথা না। আমার বিষয় হচ্ছে এই মুহূর্তে জুঁইকে নিয়ে। মেয়েটা এখনও বিরতিবিহীন সেজে যাচ্ছে। সামান্য একটু অনুষ্ঠানের জন্য এত সাজতে হবে? আজব। এবার আমি বেশ চটে গিয়ে রাগী গলায় বললাম জুঁইকে, অসভ্য মাইয়া, আর কতক্ষণ আমাকে এইভাবে বসিয়ে রেখে সাজবি? সামান্য একটা অনুষ্ঠানের জন্য তোর এত সাজতে হবে? লাইন মারতে যাবি কলেজে? আরিফ ভাইয়ের কাছে বিচার দিব তোর নামে, দেখিস। আমার চেতে যাওয়াতে তাড়াহুড়ো করে জুঁই আয়নার সম্মুখে ঝুঁকে পড়ে লিপস্টিক লাগাতে বলল, শুধু শুধু রাগিস কেন ঋতু? এই তো শেষ আমার, আর অল্প। জুঁই, এবার কিন্তু তুই বাড়াবাড়ি করেছিস। সত্যি আমার গরম লাগছে এই মরার শাড়ি পরে। তুই কি উঠবি, নাকি আমি তোকে ফেলে চলে যাব ভাইয়ের সাথে? আয়নার সম্মুখে থেকে তাড়াহুড়োয় মেকআপের জিনিসপত্র গোছাতে ব্যস্ত ভঙ্গিতে জুঁই বলল, সরি বোন, এই তো শেষ আমার। চল দ্রুত, আমাদের দেরি হয়ে যাচ্ছে। অনুষ্ঠান শুরু হয়ে গেল, সিনিয়রদের প্যারায় পড়ে যাব আমরা আবার। চল। জুঁইয়ের হঠাৎ এত তাড়াহুড়ো গাঢ় দৃষ্টিতে তাকিয়ে দেখে ঠোঁট উল্টালাম। মেয়েটা সত্যি পাগল। এক তো নিজেই দেরি করবে, তারপর আবার সেটা নিয়ে নিজে আফসোস করবে। অদ্ভুত। আজ আর আরিফ ভাইয়ের বাইকে চড়লাম না আমরা কেউ। যেহেতু শাড়ি পরেছি, তাই রিক্সা ধরে সোজা কলেজ গেটে নামতেই চোখ লাগলো কলেজ ভারী প্যানেলের সাজসজ্জা, সেই সাথে কলেজের ছাত্রছাত্রীদের ভারী পোশাক। এ যেন এক লাল সবুজের পতাকা হয়ে আছে সবই। আহা, কি অদ্ভুত ভালোবাসার টান দেশের জন্য, যার জন্য এই ভরা দিন দুপুরে সবাই লাল সবুজ পতাকা হয়ে ঘুরছে আশেপাশে। ছেলেরা সবাই লাল পাঞ্জাবি আর মেয়েরা সবাই সবুজ শাড়িতে আবদ্ধ। এই আবদ্ধ হওয়া থেকে কিন্তু আমরাও বাদ যাইনি। জুঁই আর আমি দুজনেই সবুজ রঙের শাড়ি পরেছি। পার্থক্য শুধু একটাই, আমাদের শাড়িটা জামদানি, ব্যাস। ছোট পা ফেলে কলেজের গেট ধরে ভিতরে ঢুকে বুঝলাম আমরা মনে হয় একটু বেশি দেরি করে ফেলেছি। আমাদের আরও বেশ আসার উচিত ছিল, কারণ অলরেডি অতিথি আসার সময় হয়ে গেছে। আমাদের পিছনেই বিশেষ অতিথি আর প্রধান অতিথির গাড়ি ঢুকলো গেট ধরে। তার মানে এই কলেজের এরাই ভিআইপি। সেই সাথে এই কলেজে ওনার ছাত্র জনসভায় আমি গিয়ে বরাবরই পেছনের সারিতে বসলাম। যেহেতু দেরিতে এসেছি, তাই আপাতত আমাদের জায়গাটা পেছনের সারিতে হলো। আমার হাতে ফোন নেই। জয়ের হাতে আরিফ ভাইয়ের একটা ফোন আছে, সেটা দিয়ে সে অলরেডি ছবি তোলা শুরু করে দিয়েছে। আমি বিরক্তি ছেড়ে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালাম গোল চোখে। তৎক্ষণাৎ দৃষ্টিতে ভিড়ল অতিথিদের জাঁকজমকপূর্ণ বেশ কয়েকটা সাদা কালো গাড়ি। গেট ধরে ভিতরে ঢুকছে তারা।
সিনিয়র ভাইয়া আপুরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের ফুল ছিটিয়ে বরণ করছে। সেই বরণের স্যাররাও দাঁড়িয়ে আছে হাতে ফুলের তোড়া নিয়ে। দূর থেকে অল্প স্বল্প চোখে লাগলো আমার। 3টা গাড়ি থেকে 3জন মানুষকে বের হতে দেখলাম ধবধবে সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায়। একজন বেশ বৃদ্ধা আর বয়স্ক টাইপের লোক, সাদা পাকা দাড়ি আর চুলে ভরপুর ওনার। দ্বিতীয়জন অর্ধবয়স্ক হবে, বয়সটা 60 ঊর্ধ্বে হবে। ওনার চুলগুলো দূর থেকে ঠাহর করতে পারছি না কতটা পাকা হবে, তবে তৃতীয়জনকে চোখের লাগার মতন ছিল। দূর থেকে এক ঝলক দেখে বুঝতে পারলাম শত নারী রাতের স্বপ্ন হতে বাধ্য এই পুরুষ। আহা, এই বুঝি সেই পুরুষ যাকে নিয়ে বিগত 1 মাস ধরে গুঞ্জন শুনছিলাম। কলেজের সিনিয়র আর আমার ক্লাসমেট মেয়েদের মাঝে হতে পারে অস্বাভাবিক কিছু না। সুন্দর পুরুষদের নিয়ে মেয়েরা সুন্দর সুন্দর স্বপ্ন দেখবে, এটাই স্বাভাবিক। আমি বিবাহিত না হলে এই মুহূর্তে আমি লোকটার প্রথম ঝলকে ক্রাশ খেয়ে বাঁকা হয়ে যেতাম। কিন্তু বিবাহিত মহিলাদের তো পরপুরুষ দেখা পাপ। এখন আমি লোকটার দিকে নজর দিলে পাপ হবে নিশ্চিত। তাই গুমোট নিঃশ্বাসে সভ্য সুলভ দৃষ্টি সরিয়ে নিলাম লোকটা থেকে। ঠিক হয়ে বসতে বসতে দেখলাম লোক 3জনকে প্রিন্সিপাল স্যারসহ বাকি স্যাররা এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের কক্ষের দিকে। পিছন সিনিয়র ভাইয়েরাও আছেন। আমি এবার ঘাড় ঘুরিয়ে সোজা হয়ে বসলাম, কারণ ওনারা সবাই এবার হয়তো আমাদের সামনে এসে বসবেন স্টেজের আসনে। আমার মনোযোগ খালি আসনের দিকে। সিনিয়র ভাইয়েরা কত ছোটাছুটি করছে অনুষ্ঠানটা সামলাতে গিয়ে। এই গরমে এক একজন ঘেমে নাজেহাল অবস্থা। লাল পাঞ্জাবি ঘেমে পিঠ দয়ে লেপ্টে আছে তাদের। প্রধান অতিথি, বিশেষ অতিথি, সাইড অতিথি দেখার জন্য অল্প অল্প কৌতূহল ছিল আমার, কিন্তু আমার মনোযোগ সব নষ্ট হয় হঠাৎ পেটে গোতা খাওয়ায়। বিরক্ত নিয়ে চাইলাম পাশে। জুই ঠোঁট উল্টে আমার কানের কাছে মুখ নিয়ে বলল, ঋতু আমি অষ্টম যাব, প্লিজ আমার সাথে চল। কেমনটা লাগে? বাসা থেকে মাত্র আসলাম, এখন বসতে না বসতে ম্যাডামের অষ্টম তাড়া পেয়ে গেল। এতক্ষণ বাড়িতে কি করছিলে? তখন অষ্টম যায়নি কেন? মেজাজ খারাপে চাপার আগে দাঁত পিষে বললাম, তুই কি আজকে শপথ করেছিস আমাকে শান্তি দিবি না? এমনি তোর জন্য এত লেট হলো, এখন বসতে না বসতে তোর অষ্টমের কাজ লেগে গেল। প্লিজ ঋতু চল না। আসলে সাজুগুজু করে ব্যস্ত ছিলাম বলে অষ্টমে যাওয়া হয়নি। ভেবেছিলাম শ্বাস শেষ করে একবারে যাব, কিন্তু তাড়াহুড়ে এখানে চলে এসেছি বলে আর যাওয়া হয়নি। প্লিজ চল না বোন। গুড, ভেরি গুড, ভালো কাজ করেছিস। তখন যখন অষ্টমে কাজ চেপে সাজুগুজের কাজ চালিয়ে যেতে পারিস, তাহলে এখনও চেপে যা। মুচড়ামুচড়ি করে গোটা অনুষ্ঠানটা পার করে দে। আমি জানি তুই পারবি, তোকে পারতেই হবে। চাপাচাপিতে তুই যে দক্ষ সেটা প্রমাণ করার জন্য হলেও এখন চুপচাপ বসে থাক। আমি পারবো না তোর সাথে কোথাও যেতে। কথাটা বলেই সামনে তাকাতে চাইলে পাশ থেকে জুই খপ করে আমার হাত চেপে ধরে অসহায় গলায় বলল, প্লিজ ঋতু চল না প্লিজ, বেশি ইমার্জেন্সি পেয়েছে প্লিজ। অল্প ঠোঁট কামড়িয়ে ওর মধ্যগতি বোঝার চেষ্টা করলাম। জুয়ের অসহায় ফেসটা দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। মেয়েটা আসলে আমাকে আজকে শান্তি দিবে না। অষ্টমের বাহিরে দাঁড়িয়ে আছে, হাতে জুয়ের ব্যাগ আর ফোন, আর কাঁধে আমার ছোট্ট ব্যাগটা ঝুলছে। করিডোরে দাঁড়িয়ে আশপাশটা নজর বুলালাম। না, আপাতত এদিকটায় তেমন একটা মানুষ নেই, সবাই মাঠে স্টেজের দিকটায় আছে। অষ্টম বাহিরে করিডোর একপাশে দেয়ালে থাই গ্লাসে নিজের প্রতিবিম্বটা এক পলক দেখে নিলাম। গোছানো শাড়ি, সবুজ চুড়িতে খারাপ লাগছে না আমায়, ঠিকঠাক লাগছে। তারপরও চঞ্চল হাত দুটো দিয়ে ছেড়ে রাখা চুলগুলো আরও একবার গুছিয়ে নিলাম। অল্প ল্যাপটানো কাজলটা মুছে নিতেই তখন কানে বাজলো কারো উগ্রতম গমগমে ডাক, এ মেয়ে এদিকে শোনো। সহজ সরলভাবে ঘাড় বাঁকিয়ে পাশে তাকালাম। চোখে লাগলো আমাদের পৌরনীতি ম্যাডামকে। তিনিও হাফ সিল্কের লাল সবুজ সংমিশ্রণের শাড়ি পরিহিত, বয়স 35, শ্যামবর্ণ, গায়ের রঙটা খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। তবে উনি এত মনোযোগ দিয়ে কাকে ডাকছে সেটা লক্ষ্য করতে চাইলে বুঝলাম ম্যাডাম আসলে আমাকে অনুসরণ করে ডাকছিল। অল্প চমকিত হলাম আমি। এক বুক সাহস নিয়ে গেলাম ম্যামের সামনে। আমাকে দেখে ম্যাম তাড়াহুড়ো প্রশ্ন করে বললেন, কোন ডিপার্টমেন্ট? ম্যামের তাড়াহুড়োর কথাই বুঝতে পারলাম তিনি আমাকে সিনিয়র ভাবছেন। হয়তো তাই মিনমিন স্বরে ম্যামকে শুধিয়ে বললাম, ম্যাম আমি মানবিক ডিপার্টমেন্টের নতুন ছাত্রী, ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। ব্যস্ততায় ম্যাম ফের বলল, ওহ তার মানে তুমি আমার ছাত্রী। আচ্ছা শোনো, আমার হাতের এই ফাইলসগুলো ফাউন্ডার স্যারের রুমে নিয়ে যাও, সোজা প্রিন্সিপাল স্যারকে দিবে।
বলবে সুলতানা ম্যাডাম দিয়েছে কেমন। যাও, এতক্ষণ না চমকালে এবার বেশ বড়সড় চমকালাম ম্যাডামের কথায়। ফাউন্ডার্স স্যারের রুমে যাব মানে? সেখানে তো এই মুহূর্তে সবাই বসে আছে। আমি যাওয়া মানেই নিঘাত ভয়। এত বড় বড় মানুষের মাঝে আমি ছোট মানুষ হয়ে কেন যাব? উফ, আমার তো এখনই ভয়ে বুক কাঁপছে ডিপ ডিপ করে। এই কাঁপাকাঁপির রোগ নিয়ে সেখানে যাব কিভাবে? কোনো কারণে যদি কাঁপতে কাঁপতে জ্ঞান হারাই সবার সামনে তো, ছি, কি লজ্জাজনক ব্যাপার। অজস্র ভয় থাকার পরেও ম্যাডামের মুখের ওপর না করার সাহস হলো না আমার। তাছাড়া ম্যাম যদি আমাকে বেয়াদব বলে ধমক লাগে, সেই ভয়ে ম্যাডামের হাত থেকে কাগজপত্রগুলো আমার হাতে তুলে নিলাম। ম্যাডাম তাড়াহুড়োয় আমার হাত থেকে খালি করে ব্যাগ আর ফোনটা নিজের কাছে রাখতে রাখতে বলল, ফাইলসগুলো প্রিন্সিপাল স্যারকে দিয়ে তারপর ম্যামের কাছ থেকে আমার ব্যাগ আর ফোনটা সংগ্রহ করে নেওয়ার জন্য। অসহায়ের মতো আমি মাথা নাড়াতেই ম্যাম দ্রুত পদে চলে গেল অফিস রুমের দিকে। অসহায় আমি ঠোঁট উল্টে এক পলক ওয়াশরুমের বন্ধ দরজার দিকে তাকালাম। মেয়েটা সত্যি আজকে আমাকে শান্তি দেবে না। এখনও ওয়াশরুমে বসে আছে। প্রচণ্ড অস্বস্তির সঙ্গে ফাউন্ডার্স স্যার দরজায় কড়া নেড়ে অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করতে চোখে পড়ল বেশ কয়েকজন মানুষকে। বিশেষ করে অতিথি সভার সবাই এখানেই বসা, তার মানে তারা এখনও স্টেজে ওঠেনি। আমি এই প্রথম কলেজের ফাউন্ডার্সদের সরাসরি দেখলাম। দেখতে সবাই মাশাআল্লাহ, তিনজনই সাদা ধবধবে পাঞ্জাবি পরিহিত। ওনাদের সবাইকে দেখে সর্বপ্রথম মাথায় আমার যেটা আসলো সেটা হলো, ওনার সবাই কি নেতার বংশধর নাকি? কি চাই? ভরাট গলার প্রিন্সিপাল স্যারের হঠাৎ প্রশ্নে থতমত খেয়ে গেলাম আমি। প্রচণ্ড অস্বস্তিতে সিটিয়ে ধীর গলায় বললাম, স্যার, আমাকে সুলতানা ম্যাম পাঠিয়েছেন এই ফাইলসগুলো আপনাকে দিতে। ও আচ্ছা, ফাইলগুলো তোমার পিছনের বসে থাকা স্যারকে দাও। সহজ সরলভাবে পিছনে ফিরলাম আমি। সাহস নিয়ে ফাইলসগুলো এগিয়ে দিয়েছিলাম লোকটাকে। কিন্তু ইয়াং যুবকের অল্প পরিচিত মুখটা দেখে মুহূর্তে ঠায় জায়গায় থ মেরে দাঁড়িয়ে পড়লাম। শরীরের মধ্যে তৎক্ষণাৎ হাড় কাঁপানো বিদ্যুৎ বয়ে গেল। এমনটা মনে হলো সেই বিদ্যুতের তেজে তৎক্ষণাৎ আমার হাত দুটো কেঁপে উঠল তুমুল গতিতে। এই লোকটাকে আমি কোথায় দেখেছি মনে হচ্ছে, কিন্তু কোথায় সে কি আমার পরিচিত কেউ? কই, আমার তো মনে পড়ছে না। আমার ধ্যানরতের মাঝে এই লোকটা আমার থেকে কাগজগুলো নিজে হাতে তুলে নিল সহজভাবে। আমি যে ওনার দিকে ড্যাপড্যাপ করে তাকিয়ে আছি সেদিকে উনি এক পলক চোখ উঁচিয়ে তাকালো না। আমাকে সম্পূর্ণ অনাগ্রহ করে হালকা কপাল কুঁচকে কাগজগুলো একের পর এক চেক করে গম্ভীর গলায় বলল, কাগজে সমস্যা আছে, নেম প্লেসের জায়গাগুলোতে ভুল। আব্বু নামের জায়গায় আমার নাম ব্যবহার করেছে সেখানে। এগুলো সংশোধন করতে দ্রুত পাঠান। বাক্যগুলো শেষ করতে করতে হাত বাড়িয়ে কাগজগুলো পুনরায় আমার হাতে তুলে দিতে দিতে চোখ উঁচিয়ে তাকালো প্রিন্সিপাল স্যারের দিকে। তখনও লোকটা আমাকে দেখলো না, হয়তো দেখার প্রয়োজন মনে করছে না তাই। কিন্তু আমি হাবলার মতো দাঁড়িয়েছিলাম লোকটার দিকে তাকিয়ে থেকে। আসলে মনে করার চেষ্টা করছিলাম এই লোকটাকে আমি কোথায় দেখেছি এর আগে। তখনই প্রিন্সিপাল স্যার পুনরায় আমাকে ডেকে ধানযুক্ত করে বলল, এই মেয়ে শোনো। অস্বস্তিতে ঘুরে তাকালাম স্যারের দিকে। তিনি হয়তো বারবার এই মেয়ে বলে ডাকতে চাচ্ছে না ফাউন্ডার্সদের সামনে, তাই সহজভাবে আমার নাম জিজ্ঞেস করে বললেন, নাম কি তোমার? প্রচণ্ড অস্বস্তিতে মিনমিন করে বললাম, রিক্তা। স্যার শুনতে না পেরে পুনরায় বললেন, কী নাম? হাঁসফাঁস করে বললাম, জি স্যার, রিক্তা ইসলাম মায়া। ও আচ্ছা, শোনো মায়া, এই ফাইলসগুলো তোমার সুলতানা ম্যামকে দিয়ে বলবে ভুলগুলো দ্রুত ঠিক করে পাঠাতে এখানে পুনরায়। যাও। মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে আর চোখে তাকালাম পাশের লোকটার দিকে। তিনি তখনও আমাকে দেখলেন না পর্যন্ত। লোকটার এই গম্ভীর অ্যাটিটিউড অপমান বোধ করলাম মুহূর্তেই। কেন বারবার হ্যাংলার তাকিয়েছিলাম লোকটার দিকে তাও বুঝতে পারছি না। শুধু লোকটাকে আমার অল্প পরিচিত মনে হচ্ছে, এজন্য বারবার তাকাতে হবে আজব। মায়া, তোমার বাসা কোথায়? কথা শুনে তো মনে হচ্ছে না তুমি চট্টগ্রামের মেয়ে, অন্য জেলার নাকি? গম্ভীর লোকটা থেকে দৃষ্টি সরিয়ে তাকালাম বৃদ্ধ বয়স্ক লোকটার মুখের দিকে। কি অমায়িক আদলে হাসি মুখে। ওনার বয়স 80-র কাছাকাছি মনে হলো। দেখতে বেশ ফিট অ্যান্ড ফাইন দেখা যাচ্ছে। টাকার গরম বলে কথা, তারা তো এমনি জোয়ান থাকবে তাই না? তাছাড়া বড়লোকদের কি আর বয়স বাড়ে নাকি অহংকারের মতো? তবে এই বয়স্ক লোকটার মুখের আদলে আমার অহংকারী ভাবটা চোখে পড়ল না। যেটা পড়ল সেটা হলো স্বচ্ছতা আর শুদ্ধতার হাসি।
সেই হাসিতে আমিও অস্বস্তিতে হাঁসফাঁস করে মাথা কাত করে সম্মতি দিলাম। বুঝলাম হ্যাঁ আমি অন্য ডিস্ট্রিক্টের মেয়ে। লোকটা ফের হাসলো, আগ্রহ নিয়ে বলল, কোন জেলার? জি, ব্রাহ্মণবাড়িয়ার। আমার কথা শুনে বেশ মজা পেল যেন বয়স্ক লোকটা। তিনি কৌতুক করে সঙ্গে সঙ্গে আমাকে বলল, বাহ, তুমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, দারুণ তো। তা মায়া, তুমি ঝগড়া টগড়া কেমন পারো? তোমার দক্ষতা কেমন মারামারি নিয়ে? ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে বলে কথা, তোমাকে অবশ্যই এসব পারতে হবে, বুঝেছ? এই যে তোমার পিছনে আমার নাতিকে দেখছো, ওর কিন্তু মারামারির মধ্যে বেশ পেটুক মানুষ, মুখ থেকে হাত চলে বেশি ওর। তুমি ওকে হারাতে পারলে বুঝবো না। তুমি সত্যি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে? কি পারবে? লোকটার মজার কথায় প্রিন্সিপাল স্যার সহ সবাই হেসে উঠল। আমি প্রচণ্ড অস্বস্তিতে হাঁসফাঁস করে মাথা নত মস্তিষ্কে আর চোখে ওনার নাতির দিকে তাকাতেই চোখাচোখি হয়ে গেল দুজনে। ঝেঁকে ধরা লজ্জা আর অস্বস্তিতে নিয়ে কি করব ভেবে না পেয়ে বোকার মতো মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বললাম, যার অর্থ আমি পারবো হারাতে। সম্মতি দিতে আরও লজ্জা পড়ে গেলাম বৃদ্ধা লোকটির কথায়। সাবাস, এই না হলে ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে? তুমি অবশ্য। বৃদ্ধা লোকটাকে বলতে না দিয়ে গম্ভীর লোকটা তৎক্ষণাৎ আমার উদ্দেশ্যে বলল, আউট। চমকে তাকালাম পিছনে। লোকটা যে আমাকে উদ্দেশ্য করে কথা বলল সেটা বেশ বুঝতে পারলাম, কিন্তু কেন? আমি কি ইচ্ছা করে এখানে দাঁড়িয়ে আছি নাকি? ওনার দাদাজান তো আমাকে দাঁড় করিয়ে রেখেছে, তাহলে আমাকে লোকটা এত মানুষের সামনে অপমান করছে কেন? কি করেছে আমি? রিদ, বিহেভ ইয়োর সেলফ। এতক্ষণে বুঝলাম লোকটার নাম রিদ, আর বয়স্ক লোকটা ওনার দাদা ভাই, নাম জানি না। তবে বেশ শক্ত গলায় রিদ নামক লোকটাকে শাসাতে চাইল, কিন্তু ততক্ষণে লজ্জা আর অপমানে আমার চোখে জল চলে আসার উপক্রম হলো। রিদ নামক লোকটা ওনার দাদা ভাইয়ের কথা আবারও উপেক্ষা করে ফের আগের ন্যায় আমাকে উদ্দেশ্য করে বলল, আই সে গেট আউট। আর দাঁড়ালাম না, অপমানে বিনীতের সহিত ছলছল প্রিন্সিপাল স্যারকে বলে চলে আসতে চাইলাম। দরজা অবধি গিয়ে হঠাৎই কি মনে করে পিছনে ফিরে আবারও তাকালাম অল্প করে। সাথে সাথে চোখাচোখি হলো দুজনের। উনি তখনও আমার দিকে কপাল কুঁচকে তাকিয়ে আছে। ওনার দৃষ্টিতে স্পষ্ট সন্দেহের ঘোর ছিল, কিন্তু কিসের এত সন্দেহ ছিল তা জানি না। তবে লোকটার অপমানটা আমার বেশ গায়ে লেগে উঠল। ফাউন্ডার স্যারের কক্ষ থেকে বের হয়ে হালকা ফুপিয়ে উঠলাম কান্নায়। বেশ লজ্জা পেয়েছিলাম। এতগুলো অপরিচিত মানুষের সামনে আমি সেদিন সেই লজ্জা ছুটে বেশ করে কাঁদতে ইচ্ছে করছিল আমার। তারপরে নিজেকে সংযম করে ম্যামকে কাগজপত্রগুলো দিয়ে চলে আসলাম বোকার মতো। নিজের ব্যাগ আর ফোন না নিয়ে অপমানের লজ্জাটা এত বেশি লাগছিল যে মনেই ছিল না আমার ব্যাগগুলো ম্যামের কাছে থেকে নিতে হবে।